আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। একটি নতুন দিন, নতুন সকাল, আর আমার একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে একদম ফ্রেশ হয়ে এতক্ষণ অপেক্ষা করছিলাম বারিন্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানজারের আসার। যেহেতু মানজারের কোচিং আছে, ও এখন সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত কোচিং করে। স্কুল খোলা থাকলে স্কুল ছুটির পর ওর কোচিং হয়, কিন্তু যেহেতু স্কুল এখন বন্ধ তাই 9:30 থেকে 11:30 পর্যন্ত ওর কোচিং চলে। এখন ঘড়িতে 12টা বাজে। আমি এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম দেখি আসে নাকি। এই বুঝি আমার ছেলেটা আসলো, কিন্তু না, এতক্ষণ দাঁড়িয়েও কোনো লাভ হলো না, আসে নাই। আর এখানে এই যে মানহা ঘুমাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে সব কিছু একসাথে একদম লাথি টাথি মেরে উলট পালট করে দিচ্ছে। ওনার ঘুমই শেষ হয় না, ম্যাডাম এখনও ঘুমাচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে। আর আমি ভাবলাম আপনাদের সাথে একটি গল্প করতে করতে একটু সময় কাটানো যাক, তাই এখানে বসে পড়লাম আপনাদের সাথে একটু গল্প করার জন্য। আর সেই সাথে পানি নিয়ে বসছি, একটু পানিটা খাই। হ্যাঁ, সবাই বলে ঘুম থেকে উঠে খালি পেটে কমপক্ষে 2 মগ পানি খাওয়ার জন্য, কিন্তু 2 মগ তো দূরের কথা, 2 মগ তো মানে একদমই আমার পক্ষে সম্ভব না। আমি 1 মগ পানি খেতেই আমার অনেক খারাপ অবস্থা হয়ে যায়। আমি একদম খালি পেটে পানি খেতে পারি না, কেমন জানি আমার উটকি এসে পড়ে, মনে হয় ভিতর থেকে সব বের হয়ে গেল। মানুষ কিভাবে খায় খালি পেটে 2 মগ পানি আমি জানি না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস খুব ভালো পারি, সেইটা হলো ভাত খেতে বসার শুরুতেই 2 মগ যদি পানি খেতে কেউ আমাকে বলে, সেইটা আমি খুব ভালো পারি। ভাত খেতে বসার আগেই আমার গলা শুকিয়ে যায়, মনে হয় একটু পানি খেয়ে গলা ভিজিয়ে নেই। এটার জন্য যে কত বকা শুনছি, আম্মু অনেক বকা দিত আগে। বিয়ের আগে যখন ভাত খেতে বসতাম, বসেই আগেই পানি লাগবে, আর আম্মু বকা শুরু করে দিত যে ভাত খেতে বসে আগেই কি পানি খাইতে হয়, আগে ভাত খাওয়া শুরু কর, ভাত খা তারপর। কিন্তু ওই যে আমার কেন জানি ভাত খেতে বসার আগেই পানি খেতে হয়। কিন্তু যেইটা উপকারী জিনিস সকালে খালি পেটে পানি খাওয়া, সেটাই আমার পক্ষে হয় না। এখন অনেক কষ্টে নিয়ে বসছি 1 মগ পানি। ঘুম থেকে উঠেই দেখতেছি বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ, অনেক রোদ, সেই সাথে আবার একটু বাতাসও আছে, কিন্তু রোদটা অনেক বেশি। আসেন আপনাদের সাথে বাইকটা শেয়ার করা যাক। ফ্যানটা অফ করেছি তো, ফ্যানটা ছেড়ে দেই, না হলে আবার মানহার ঘুম ভেঙে যাবে। লাইটটাও অফ করে দিলাম। রোদ দেখাতে আসছি, এইমাত্র ছাওয়া হয়ে গেল, এখন ছাওয়া পড়ে গেছে। রাজধানীর গ্যান্ডারিয়া সতীশ সরকার রোডে একটি বাড়ি ঘেরাও করে ছাত্র জনতা। এই বাড়িতেই অবস্থান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা ফার্স্টে এখানে রাতে রুটি বানিয়ে রেখেছিলাম, রুটি আর সেই সাথে ঝুরা মাংস দিয়ে এখন সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। এখানে আমিও খাচ্ছি আর পাশাপাশি মানজারকেও খাইয়ে দিচ্ছি। মানজার স্কুল থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন নাস্তা খেতে বসছে। নাম উল্লেখ করে বলছে উনি 2 তলায় আছেন। আর ঘুম থেকে উঠেই সাথে সাথে মানহার জন্য রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। এখন মানহা সেই খিচুড়ি খাচ্ছে। ওর এটাই আজকে লাঞ্চ, এটাই ব্রেকফাস্ট, এটাই ডিনার, এটাই ওর সব কিছু হবে।
তাই এখন মানহাকে খিচুড়ি খাইয়ে দিচ্ছি, আর সেই সাথে বসে বসে আমিও চা খাচ্ছি। নাস্তা খাওয়ার পর আমার চা খাওয়া হয়নি, এখন চা নিয়ে বসেছি আর সেই সাথে মানহার খিচুড়ি নিয়ে বসেছি। ওষুধ খেয়ে ঘুমা, সবার কাম বন্ধ হয়। ও অ্যালার্জির ওষুধ খেলে তো ঘুম ধরে। কি করবা এই অ্যালার্জি কেন দেওয়া লাগবে? অ্যালার্জির ওষুধ অ্যালার্জি হইলে তো আবার শরীর ফুলা ফুলা যায়, তোমার তো আবার ফুলে নাই। এই যে গরম পানি দেয় কারখানার কি করি জানেন, সকালে যাই নিয়ে গরম পানি করি নিয়ে গরম পানি একাই করে দিয়ে গোসল এড দেয়া, সবাই তো ঘুমত থাকে, এডে থেকে কাপড়, এডে থেকে পানি ঢালো, পানি ঢালো। নাস্তা করতে না করতেই বুয়া এসে পড়েছিল। বুয়া কাজ করে গিয়েছে, এখন মানহা মানজা দুজনকেই একসাথে ঢুকিয়েছি গোসল করার জন্য। দাঁড়াও দাঁড়াও, ওইদিকে দাঁড়াও তুমি। মানে গুছু করি মানে গোসল শেষ। মানা প্লিজ প্লিজ, মানজার প্লিজ প্লিজ। হ্যাঁ সবার গোসল শেষ। যাও যাও, মানে গোসল শেষ। ছাড়ো ছাড়ো ছাড়ো। মানহা ও বাবা তুমি কি করো? বাবা করো, আমি করে দেই, আমি করে দেই, আমি করে দেই। কি করো তুমি? আসো আমি করে দেই, আমি চুল আছড়ে দেই। ঘেউ ঘেউ আসো। ঘেউ ঘেউ আসে, ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ কামড় দেবে। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ঘেউ ঘেউ আসবে না হলে। এই ঘেউ ঘেউ ডাক দেবো, ঘেউ ঘেউকে, ঘেউ ঘেউকে ডাক দেবো, বলো না, ডাক দেবো। আচ্ছা, এটা আমার মানহা সুন্দর সুন্দর। একটু একটু ঢং করে দেখাও তো, একটু ঢং করে দেখাও, একটু ঢং করো, একটু ঢং করো তো। ও মা, এই আইয়া, এই যে একটা বাহ লাগাই দিই, দাঁড়াও দিছি। বাবা বাবা মানে সুন্দর। তুমি তুমি রেডি হবো না? হ্যাঁ তুমি কেন রেডি হচ্ছ না এখনো? হ্যাঁ এই যে মানহা, মানহা রেডি, মানহা ফ্রেশ ফ্রেশ। মা তুমি এটা কাইটা দাও। আর ও শুধু এই যে ঘুরতেছে রেডি না হয়ে, একটা গামছা নিচে একটা গামছা গলায়, ও এখন স্টাইল মারতেছে। আমার মানহা রেডি। এখন ঝটপট করে আমি আমার ঘর গুছানোর কাজকর্ম সব কমপ্লিট করে নিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়া, ফার্নিচার মোছা, তারপর বিছানা ঝাড়ু দেওয়া, ঘর দুয়ার টুকটাক খেলনা টেলনা গুছানো, পরিষ্কার করা, সকল কাজ আমি এক হাতে ঝটপট করে নিচ্ছি। কারণ আমার আবার হালকা পাতলা রান্না বাড়াও আছে আজ, কারণ কালকে রাতে আমি রান্না করি নাই, কালকে রাতে রুটি আর মাংস খেয়েছি। ভেবেছি আজকে দুপুরে রান্না বাড়া করবো, কেননা আজকে দুপুরে ওরা পোলাও খেতে চেয়েছে, তাই ভাবলাম পোলাওটা রাইস কুকারেই রান্না করে নেব। সেই সাথে মাংসটা অলরেডি ফ্রিজে রান্না করে রাখাই আছে, তাই ভাবলাম শুধু পোলাওটাই রাইস কুকারে রান্না করে তারপর মাংসটা গরম করে নেব। তার আগে আমি আমার ঘর দুয়ার পরিষ্কার করে নেই, সবার লাস্টে আমি পোলাওটা বসাবো যেন গরম গরম খাওয়া যায়। এখানে আমি আমার ঘর দুয়ার পরিষ্কার করে সব কিছু ঝাড় মোছা করে এখন রাইস কুকারে আমি গরম পানি বসিয়ে দিয়েছি এটা পোলাওর জন্য। আমি যখন কুকারে পোলাও রান্না করি তখন একটু সিম্পলভাবে ঝটপট কীভাবে করা যায় সেভাবেই রান্না করি।
এখানে পানির মধ্যে আমি তেল, গরম মশলা, লবণ এগুলো দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নেই। আর পানিটা শুরুতেই পরিমাপ মতো দেই, চালের আন্দাজে যে পানিটা হয় সেই পরিমাপ মতো। সেই পানিটা ভালো করে ফুটে গেলে আমি এটার মধ্যে চালটা দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে এইটা এখন ঢাকা দিয়ে দিলাম, আর এখন কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আমি এখন পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি পোলাওটা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন আমি পোলাওটার ওপরে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। চুলার আঁচ এত কম চুলার আঁচ, মানে একটা পেঁয়াজ বেরেস্তা করতেও আমার অনেকক্ষণ সময় লেগে গিয়েছে। অনেক আস্তে আস্তে করে অনেক সময় লাগিয়ে তারপর পেঁয়াজ বেরেস্তাটা করেছি। এখানে এই তো মাংসগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা কমপ্লিট হয়ে গেলেই আমি মাংসগুলো গরম করে নেব। এটা হলো গরুর মাংস, আর এই বাটিতে এটা হলো হাঁসের মাংস। গরুর মাংস, হাঁসের মাংস দোনোটাই আমি গরম করব, দোনোটাই বের করব। এই তো আমার এখানে ঝটপট স্টাইলে পোলাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যে পেঁয়াজগুলো বেরেস্তা করেছিলাম সেই পেঁয়াজগুলো ঢেলে এখন একটু সুন্দর করে ভালো করে মিশিয়ে দেব। যাদের আরও বেশি পেঁয়াজ বেরেস্তা ভালো লাগে, পছন্দ করেন, তারা আরও বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন। কিন্তু আমাদের ঘরে যেহেতু পেঁয়াজটা কম পছন্দ করে তাই আমি কম পরিমাণেই পেঁয়াজ বেরেস্তা দিলাম। আর হ্যাঁ, পানির সাথে আমি লবণ, গরম মশলা, তেল, আদা রসুন বাটাও কিন্তু দিয়েছি। দিয়ে তারপর ভালো করে পানিটা ফুটানোর পর আমি চালটা দিয়ে দিয়েছি। আপনারাও এইভাবে কেউ যদি কখনো ট্রাই না করে থাকেন তাহলে একটু ট্রাই করতে পারেন। পোলাও কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়। দেখুন আমার পোলাওটাও কিন্তু সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি কুকার বন্ধ করে দিলাম, জাস্ট একটু দমে থাকুক। এই তো আমি কিন্তু এইখানে একবারে ঘরটর পরিষ্কার করে গোসল করে তারপর বের হয়েছি। এখন ভাবলাম রান্নাঘরে যাওয়ার আগে একটু রেডি হয়ে নেওয়া যাক। আমার রেডি হওয়া বলতে শুধু একটু মুখে ক্রিম লাগানো আর চুলটাকে চিরুনি করে নেওয়া, এতটুকুই। অনেকেই দেখি ব্লগিং করে অনেক সাজগুজ করে, কিন্তু আমার পক্ষে আর এটা হয় না। আমি যদি সাজগুজের আশায় থাকি তাহলে হয়তো আমার ব্লগিং করাটাই হবে না। আমি সাধারণত যেভাবে সবসময় বাসায় থাকি আমি সেরকমভাবেই ব্লগ করার চেষ্টা করি, সেরকমভাবেই আমি ব্লগ করি আপনাদের মাঝে। আমি বাসায় সবসময় এরকম ন্যাচারালি থাকি, আর ক্যামেরার সামনেও এই ন্যাচারালভাবেই আমাকে আসতে হয়, কারণ রেডি টেডি হয়ে তারপর ব্লগিং শুরু করা আমার এটা পসিবল না। যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু আমার তরকারি হাঁসের মাংস আর গরুর মাংস গরম হয়ে গিয়েছে। এখন সোজা টেবিলে চলে যাব। এখন আমি প্লেটে এখানে পোলাও বেড়ে নিলাম, আর এই তো এটা সালাদ বানাই নেই, আমার আর সালাদ বানাতে ইচ্ছা করছিল না আজকে, তাই কাঁচামরিচ আর শুধু লেবু নিয়েছি, হাঁসের মাংস আর সেই সাথে গরুর মাংস। এখন আমরা আমাদের দুপুরে লাঞ্চ করব। আমি আজকে খেতে খেতে আপনাদের সাথে আমার একটি খারাপ অভ্যাস শেয়ার করতে চাই। সেটা হলো, আমার এত কাজ আমি করি, এত রান্না বাড়া কুটা কাটা সব কিছুই আমার করতে হয়, কিন্তু কেন জানি আমার সালাদ বানানোর সময় বা সালাদ কাটতে আমার খুব বেশি কষ্ট মনে হয়। যখনই আমাকে সালাদ বানাতে বলে তখনই যেন আমার একদম বিরক্তিকর মনে হয় এই সালাদ বানানো অনেক কষ্ট বা অনেক বিরক্তিকর একটা কাজ। কিন্তু আমার হাজব্যান্ড সবসময়ই সালাদ পছন্দ করে, তাই ইচ্ছে না থাকলেও আমার ওকে প্রায় সময়ই সালাদ বানিয়ে দিতে হয়, যেটা আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে। কিন্তু মাঝে সাঝে যদি একটু সুযোগ পাই তাহলে স্কিপ করে যাই এই সালাদ বানানোটা। যেরকম আজকে কিন্তু ফাঁকি মেরেছি, এটা একটা ফাঁকিবাজি। আজকে আমি সালাদ বানাই নাই। এরকম না, অনেকেরই অনেক কিছুই থাকে যে অনেক বড় বড় কাজ করে ফেলে, কোনো সমস্যা হয় না, কিন্তু ছোটোখাটো একটা কোনো কিছুতেই বিরক্তিকর মনে হয় বা অনেক কষ্টের কাজ মনে হয়। আপনাদের কার কাছে কোন কাজটা অনেক বেশি কষ্ট বা বিরক্তিকর মনে হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। মানহা ঘুমাচ্ছে, ভাবলাম সেই ফাঁকে আগে মানজারকে খাইয়ে দিই, তারপর আমি খাবো। তাই এখানে মানজারের খাবার নিয়ে বসে পড়লাম, আর মানজারের পাপাও সাইডে খাচ্ছিল। দুই মন্ত্রীর নাম দেওয়া হয় চার্জশিটে। ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিকের কাছে আসি, কখন নাগাদ সাবেক আইনমন্ত্রী এবং সামরিক রহমানকে আদালতে তোলা হবে? দুপুরের কথা না জানি ঠিক কয়টা নাগাদ তারা আসবে, এই বিষয়ে আপনার কাছে সবশেষ তথ্য জানাবেন। ঠিক কয়টা নাগাদ তাদেরকে কোর্টে হাজির করা হবে বা কয়টায় সেই কোর্ট বসবে সেই বিষয়টি এখন আমরা সুনির্দিষ্ট করে কিছু জানতে পারি।
আজকে বেশ অনেক দিন পর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু ছাদে আসলাম। আজকে কেন জানি খুব ইচ্ছে করছিল যে আজকে বিকেলটা একটু ছাদে গিয়ে কাটাই। আমি যেহেতু সচরাচর সবসময় ছাদে আসি না, কিন্তু আজকে অনেক মন চাচ্ছিল যে একটু ছাদে যাই, তাই এখানে মানহা মানজার দুজনকে নিয়েই ছাদে এসে পড়লাম। ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, তারপর আবার চলে যাব। আচ্ছা যাবা, যাও এখান থেকে যাও, এখান থেকে দাঁড়াও, এখানে এখানে নামো, যাও আর বসো, বসে বসে যাও। সরো তুমি, সরো তুমি, সরো। ধরো রে, যাও যাও যাও, হাত দাও, হাত দাও। বাবু কি খুশি হবে? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, একটা ছবি তুলি। বলে টাটা। সোজা হও, সোজাই হও। মানহাকে নিয়ে ছাদে এসেও শান্তি নাই। ও যেহেতু কোথাও 1 মিনিটও দাঁড়ায় না বা বসে না, তাই ছাদে আসলে ও এই যে এই সিঁড়িটা দিয়ে বারবার শুধু ওপরে উঠা নামা করতেই থাকে। আর দেখুন আমাদের ছাদের ফুলগুলো কি সুন্দর, তাই না? এক একটা ঝোপ্পা ধরা ধরা আছে। আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা আছে, ভাবলাম যে ছাদে আসলে হয়তো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াতে ভালোই লাগবে, কিন্তু চারিপাশ আবহাওয়াটা একটু মেঘলা থাকলেও কোনো রকম কোনো বাতাস নেই। এই তো এখানে আবার আমার ছেলে আমাকে ফুল ছিঁড়ে দিচ্ছে। ওর এটা ছোটোবেলার অভ্যাস, ওই গাছে ফুল যখনই দেখে তখনই এসে মাকে ফুল দেয়, আর ফুল দিয়ে সেটা চুলে পড়তে বলে। আমার কাছেও ভালোই লাগে, বাচ্চা মানুষও যখন আমাকে এনে এরকমভাবে ফুল দেয়। গাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এই তো ওপর থেকে আমাদের নিচের ছাদটা ঠিক এরকম দেখতে, আর প্রত্যেকটা গাছ দেখতে মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল, যেহেতু একদম ফুলে ভরপুর ছিল, তাই প্রত্যেকটা গাছ দেখতে অনেক সুন্দর লাগছিল। গাছের ফুল আমার ছেলে আমাকে এনে দেয় পড়ার জন্য, আর মানহাকে এনে দেয় মানহার দাদাজি ছাদে উঠলেই কয়েকটা ফুল ছিঁড়ে হাতে করে নিয়ে নামবে, আর সেটা মানহাকে দেবে। এখানে এখন বসে বসে আমরা মা ছেলে মিলে একটু ছবি তুলছিলাম। বললাম যে আসো আমরা কয়টা ছবি তুলি, দেখি ছবিগুলো কীরকম আসে। কিন্তু ছবি তুলতে তুলতে আবার একটা জিনিস খেয়াল করলাম, আসুন আপনাদের সাথেও শেয়ার করি। হাই করো, হাই করো। হাই করো, হাই করো। আর করতেছি তো কখন থেকে। এই পিচ্চিটা বারান্দা দিয়ে আমাদের ডাক দিচ্ছিল। হঠাৎ আমরা ছবি তুলতে তুলতে আমরা খেয়াল করতে পারলাম, যখন তাকিয়ে আমরা হাত উঠিয়ে হাই করলাম তখন দেখি ও আমাদের হাই করছিল। এই তো মানজার যে আমাকে ফুল দুটো দিয়েছিল, এখন এই ফুল দুটি আমাকে পরিয়ে দেবে। ও বলছিল আমি তোমাকে ফুল দিলাম, তুমি ফুল এখনো কেন পরছো না? তো আমি বললাম যে ঠিক আছে, আমি তো নিজে নিজে পড়তে পারছি না আয়না ছাড়া, তুমি আমাকে পরিয়ে দাও। এখন সুন্দর করে ওর মাকে ফুল পরিয়ে দেবে খোপার মধ্যে, আর আমাকে জিজ্ঞেস করছিল আমি কোথায় পরিয়ে দেব। আমি বলছিলাম এখানে পরিয়ে দাও। আরেকটা আরেকটা বলবো যাবে। এখানে ওটার সাথেই এই যে উপরে, এই যে এই ওপরে, এই ওপরে। একটা পিঙ্ক একটা সাদা লাগাবি। আচ্ছা এটা ছিঁড়ে ফেলছি, লাগাও, এটাই লাগাও। এই যে এই ওপরে, এই যে তাকাও এখানে। ঠিক আছে মা, শোনা তুমি ফিরে নষ্ট করো না। থ্যাংক ইউ। আচ্ছা আমরা আজকে এখানে আল্লাহ হাফেজ বলে দেই। টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি বন্ধ করে দিই। টাটা, বাই বাই, শুট। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।